আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলাবান টিভি প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে থাকছে এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। সোশ্যাল মিডিয়ায় আইসি কর্মীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ, ফ্লোরিডা নাগরিক গ্রেপ্তার। মিশিগানে আইএস সংযোগ সন্দেহে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই। ফেডারেল সহায়তা স্থগিতের আশঙ্কায় মিশিগানে ইউনাইটেড ওয়ের $4.5 মিলিয়ন তহবিল উদ্বেগ। সংসদ নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, নিজ প্রতীকের ভোট বাধ্যতামূলক সিদ্ধান্তে উত্তাপ রাজনীতিতে। অর্থ সংকটে জুলাই ফাউন্ডেশন, অনিশ্চয়তার 44 কর্মীর বেতন ও প্রকল্প পরিচালনা ব্যয়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফ্লোরিডায় এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আইসি কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ায় গ্রেফতার হয়েছেন। ফেডারেল তদন্তে প্রমাণ মিলেছে তিনি একাধিকবার সহিংসতা উস্কে দেওয়া পোস্ট করেছিলেন। আদালতে তার বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি ও ফেডারেল কর্মকর্তা হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টিকে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। ফ্লোরিডার এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যিনি সোশ্যাল মিডিয়ায় আইসিই কর্মীদের প্রতি মৃত্যুর হুমকি প্রদান করেছিলেন। এই গ্রেফতার ঘটেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির এক তল্লাশি অভিযানের পর। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হুমকিগুলোতে আইসিই কর্মীদের নিরাপত্তার ঝুঁকিতে পড়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি হুমকি এবং সহিংস মন্তব্যের মাধ্যমে আইসিই কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। ডিএইচএস এর কর্মকর্তারা জানান, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হুমকি প্রায়ই বাস্তব জীবনে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তাই এই ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হয়। বিশ্লেষকরা মনে করেন, সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা তৈরি করার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডেরও হাতিয়ার হতে পারে। আইনি ব্যবস্থার মাধ্যমে এই হুমকিগুলো রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইসিই কর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা সংস্থা নাগরিকদের সতর্ক করেছে, অনলাইন হুমকি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় এবং আইন প্রয়োগকারীরা এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেন। এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হলো, অনলাইনে প্রকাশিত হুমকি ও সহিংস মন্তব্যকে প্রশাসনিক ও আইনগত নজরদারির আওতায় আনা জরুরি, যাতে কর্মীদের নিরাপত্তা এবং নাগরিক আইন রক্ষা করা যায়। মিশিগানে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। শুক্রবার সকালে অভিযান চালিয়ে ডিয়ারবর্ন ও ইনকোস্টার এলাকা থেকে আইএস সংযোগ সন্দেহে 5 জনকে গ্রেফতার করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পনাটি হ্যালোউইন উৎসবকে ঘিরেই ছিল, তবে জনগণের জন্য এখন কোনো হুমকি নেই। মিশিগানে হ্যালোউইন সপ্তাহান্তে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস। শুক্রবার সকালে অভিযান চালিয়ে ডিয়ারবর্ন ও ইনস্টার এলাকা থেকে 5 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক বিবৃতিতে জানান, এফবিআই এর দ্রুত পদক্ষেপ ও স্থানীয় সংস্থার সহযোগিতায় সম্ভাব্য সন্ত্রাসী হামলা ঠেকানো গেছে। তদন্তে জানা গেছে, গ্রেফতার হওয়া 5 জনই মধ্যপ্রাচ্যের একটি দেশের স্বাভাবিকৃত নাগরিক, যাদের আগ্নেয়াস্ত্র ও অস্ত্র প্রশিক্ষণে প্রবেশাধিকার ছিল। 3 জন জ্যেষ্ঠ আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, হামলার নির্দিষ্ট কোনো লক্ষ্য এখনো চিহ্নিত করা যায়নি, তবে দলটি হ্যালোউইনকে পাম্পকিন ডে বলে উল্লেখ করে ওই সময়ে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিল। 2 কর্মকর্তা বলেন, গ্রুপটি আত্ম-উগ্রবাদী হতে পারে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নথি এখনো সিল করা থাকায় অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি। মিশিগানের গভর্নর গ্রেনেট হুইটমার্ক এফবিআই এর পদক্ষেপের প্রশংসা করে বলেন, তাদের সতর্কতার জন্যই মিশিগান একটি নিরাপদ ও শান্তিপূর্ণ হ্যালোউইন উদযাপন করতে পারবে। অধিকর্তারা জানিয়েছেন, জনগণের জন্য বর্তমানে কোনো হুমকি নেই।
যুক্তরাষ্ট্রের সরকার অচলাবস্থার কারণে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এতে প্রায় 14 লাখ মিশিগানবাসী ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ পরিস্থিতিতে গভর্নর গ্রেচেন হুইটমার রাজ্যের খাদ্য ব্যাংকগুলোতে $4.5 মিলিয়ন বরাদ্দ দিয়েছেন, যাতে পরিবারগুলো খাবারের অভাবে না পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ফেডারেল সরকার অচল অবস্থার কারণে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ সাময়িকভাবে বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে প্রায় 14 লাখ মিশিগানবাসী ঝুঁকিতে পড়তে পারেন। এই পরিস্থিতিতে জরুরি ত্রাণ হিসেবে রাজ্যের খাদ্য ব্যাংকগুলোকে $4.5 মিলিয়ন দিচ্ছে মিশিগান অঙ্গরাজ্য সরকার। সোমবার গভর্নর গ্রেনেট হুইটমার এ ঘোষণা দেন। তিনি জানান, এই অর্থ স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের মাধ্যমে রাজ্যের 7টি আঞ্চলিক খাদ্য ব্যাংকে বিতরণ করা হবে, যাতে পরিবারগুলো নিত্য প্রয়োজনীয় খাবার পেতে পারে। হুইটমার বলেন, ওয়াশিংটনের অচল অবস্থার কারণে মিশিগানের কোনো পরিবার যেন না খেয়ে থাকে তা আমরা হতে দেব না। রাজ্যের খাদ্য ব্যাংকগুলো ইতিমধ্যেই চাহিদার চাপে পড়েছে। ফিডিং আমেরিকা, ওয়েস্ট মিশিগান ও গ্লিনার্স কমিউনিটি ফুড ব্যাংক জানিয়েছে, শাটডাউনের পর থেকে সহায়তা চাওয়া মানুষের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। মিশিগান কর্তৃপক্ষ বলছে, এই অর্থে ফলমূল, দুগ্ধজাত দ্রব্য ও প্রোটিন সহ প্রয়োজনীয় খাবার কেনা ও বিতরণ করা হবে। গভর্নর হুইটমার সতর্ক করেছেন, এটি কেবল অস্থায়ী সমাধান। যত দ্রুত সম্ভব কংগ্রেসকে পদক্ষেপ নিতে হবে, নইলে রাজ্যের খাদ্য সংকট আরও গভীর হবে। এই সহায়তা রাজ্য সরকারের একটি জরুরি পদক্ষেপ, যা অন্তত কিছু দিনের জন্য দুর্ভিক্ষের আশঙ্কা ঠেকাতে সহায়ক হবে। ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটালানের সোনার টয়লেট আমেরিকায় এবার নিলামে উঠেছে। 18 নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিলামের সর্বনিম্ন দর সোনার বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় $10 মিলিয়ন। এটি সম্পূর্ণ ব্যবহারযোগ্য হলেও দর্শক শুধুই দেখতে পারবেন, ফ্ল্যাশ করতে পারবেন না। বিলাসিতা ও শিল্পের ব্যঙ্গ মিলিয়ে অনন্য ভাস্কর্য। ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটালান তৈরি সম্পূর্ণ সোনার টয়লেট ভাস্কর্য আমেরিকা এবার নিলামে উঠছে। নিলাম ঘর সথবেস জানিয়েছে, 18 নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই নিলামে টয়লেটটির সর্বনিম্ন দর হবে সোনার বর্তমান বাজার মূল্য অনুযায়ী, যা প্রায় $10 মিলিয়ন, প্রায় 122 কোটি টাকা। এতে ব্যবহৃত সোনা প্রায় 101.2 কিলোগ্রাম। ক্যাটালান এই ভাস্কর্যটির মাধ্যমে অতিবিলাসিতা ও সম্পদের ব্যঙ্গ করেছেন। তিনি একবার বলেছেন, $200 দুপুরের খাবার বা $2 হটডগ, শেষ ফলাফল টয়লেটে একই। এটি কেবল শিল্পকর্ম নয়, পুরোপুরি ব্যবহারযোগ্য টয়লেটও। 2016 সালে তৈরি আমেরিকার 2টি সংস্করণ ছিল। এর একটি আগে গুগেনহাইম জাদুঘরে প্রদর্শিত হয়েছিল এবং 1 লাখের বেশি দর্শক দেখেছিল। 2019 সালে একটি সংস্করণ ইংল্যান্ডের ব্লেনহাইম প্রাসাদ থেকে চুরি হয়েছিল। 2 দোষীকে সাজা দেয়া হলেও সোনার টয়লেটটি এখনও উদ্ধার করা যায়নি। সথবিসের নিউ ইয়র্ক শাখার প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, এটি মূলধনের দিক থেকে খুবই মূল্যবান, যা শিল্পের বাজার মূল্য ও বাস্তবিক উপকরণের পার্থক্য তুলে ধরে। নিলামে দর্শক শুধু দেখতে পারবেন, ব্যবহার বা ফ্ল্যাশ করার সুযোগ থাকবে না। আরপিও সংশোধনে জোটভুক্ত দলের নিজ প্রতীকে ভোট বাধ্যতামূলক হওয়ায় রাজনীতিতে উত্তাপ বেড়েছে। বিএনপি বলছে, সিদ্ধান্তটি একতরফা ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। অন্যদিকে এনসিপি ও জামায়াত মনে করে, এই নিয়ম নির্বাচনের স্বচ্ছতা আনবে। এখন নজর নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার নতুন করে সংশোধন করেছে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও 2025। এতে বড় পরিবর্তন এসেছে জোট রাজনীতির কাঠামোয়। নতুন নিয়ম অনুযায়ী জোটভুক্ত হলেও কোনো দল অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে না, অর্থাৎ সবাইকে নিজেদের প্রতীকে ভোটে অংশ নিতে হবে। এই সিদ্ধান্তে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিএনপি বলছে, এটি একতরফাভাবে নেওয়া হয়েছে এবং মূলত একটি বিশেষ দলকেই সুবিধা দিতে এমন সংশোধন আনা হয়েছে। দলটি ইতোমধ্যেই নির্বাচন কমিশন ও আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এই আইন বাতিলের দাবি জানিয়েছে। বিএনপির মতে, এই সিদ্ধান্ত জোট রাজনীতিকে দুর্বল করবে এবং নির্বাচনে সমতার পরিবেশ নষ্ট করবে।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াত ইসলামী এই সংশোধনীর পক্ষে অবস্থান নিয়েছে। তাদের মতে যে দলের প্রার্থী সে দলের প্রতীকেই ভোট দেওয়া উচিত, এটাই স্বচ্ছতার প্রতীক। তারা সতর্ক করেছে বিএনপির চাপের মুখে ইসি যদি সিদ্ধান্ত থেকে সরে আসে তবে নির্বাচন কমিশন আবারও প্রশ্নবিদ্ধ হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নতুন নিয়ম অনুযায়ী কৌশলে বড় পরিবর্তন আনতে পারে, যা আসন্ন জাতীয় নির্বাচনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 100 কোটি টাকার যাত্রা শুরু করা জুলাই ফাউন্ডেশন এখন তীব্র অর্থ সংকটে। কর্মীদের বেতন অনিশ্চিত, কার্যক্রম প্রায় বন্ধ। শহীদ পরিবারের সদস্যরা বলছেন, স্মৃতিস্তম্ভের চেয়ে আহত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গুরুত্ব দেওয়া উচিত। সরকার এখনও ফাউন্ডেশনের অর্থ বরাদ্দের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। 100 কোটি টাকা অনুদানে যাত্রা শুরু করেছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। 1 বছর না যেতেই তীব্র অর্থ সংকটে এখন ফাউন্ডেশনটি। পরিচালন ব্যয়ে টাকা না থাকায় নভেম্বর থেকে কর্মীদের বেতন ভাতাও অনিশ্চিত হয়ে পড়েছে। ফাউন্ডেশনের সিইও কামাল আকবর জানিয়েছেন, 5 কোটি টাকা আবর্তক ব্যয় চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও এখনও কোনো জবাব মেলেনি। শাহবাগে ফাউন্ডেশনের অফিস ভাড়া ও প্রশাসনিক ব্যয় সহ মাসিক খরচ প্রায় 1.5 লাখ টাকা, আর কর্মী সংখ্যা 44 জন। প্রথম দিকে 100 কোটি টাকার সরকারি অনুদানের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও ব্যক্তিগত দাতাদের সহায়তায় তহবিল বেড়ে দাঁড়িয়েছিল 119 কোটি টাকায়। এখন অবশিষ্ট আছে মাত্র 6 কোটি টাকা, যা বেতন খাতে ব্যয় করা সম্ভব নয়। অপরদিকে সরকার স্মৃতিস্তম্ভ নির্মাণে জোর দিচ্ছে, কিন্তু আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন কার্যক্রম প্রায় স্থবির। শহীদ পরিবারের সদস্যরা বলছেন, স্মৃতিস্তম্ভের আগে দরকার জীবিতদের সহায়তা। এবার ফিরছি বিনোদনের সংবাদ দিয়ে। 31 অক্টোবর সারা বিশ্বে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোউইন উৎসব, যা এখন কেবল পশ্চিমা দেশেই নয়, বিশ্বের নানান প্রান্তে আনন্দ উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবের ইতিহাস প্রায় 2000 বছরেরও পুরনো, যা মূলত মৃত আত্মাদের স্মরণেই পালিত হতো। তবে এখন এটি পরিণত হয়েছে ভূত, ডাইনি ও নানা চরিত্রের সাজের উৎসবে। 31 অক্টোবর সারা বিশ্বে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোউইন উৎসব, যা এখন কেবল পশ্চিমা দেশেই নয়, বিশ্বের নানা প্রান্তে আনন্দ উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবের ইতিহাস প্রায় 2000 বছরেরও পুরনো, যা মূলত মৃত আত্মাদের স্মরণে পালিত হতো। তবে এখন এটি পরিণত হয়েছে ভূত, ডাইনি ও নানা চরিত্রে সাজার উৎসবে। এবারের হ্যালোউইনে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকেও দেখা গেল এক ভয়ঙ্কর ডাইনির সাজে। ইনস্টাগ্রামে ছেলে আইজানকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যায় চোখের একদিক থেকে রক্ত ঝরছে, মুখে অদ্ভুত হাসি, পুরোপুরি হ্যালোউইন ভাবনায় সাজানো লুক। ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা, যিনি একজন ডাইনিও। হ্যালোউইনের শুভেচ্ছা বাচ্চারা। শেষে তিনি যোগ করেন, এটা শুধু মজা করার জন্য। ভক্তরা মুগ্ধ হয়েছেন তার এই নতুন রূপে। অনেকেই প্রশংসা করেছেন সাহসী ও সৃজনশীল এই উদ্যোগের। হ্যালোউইনের এই ভুতুড়ে সাজে শাবনূর যেন আবারও মনে করিয়ে দিলেন তিনি এখনো পর্দার তারকা। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র পর্তুগালের অনূর্ধ্ব-17 দলে জায়গা পেয়ে আন্তর্জাতিক ফুটবল অভিষেক করেছেন। বাবার স্বপ্ন পূরণের পথে এটি বড় পদক্ষেপ বলে মনে করছেন ভক্তরা। রোনালদো জুনিয়র জানিয়েছে, তিনি বাবার পথ অনুসরণ করে নিজের ফুটবল ক্যারিয়ার গড়তে চান এবং ইউরোপীয় লিগে সাফল্য অর্জনই তার লক্ষ্য। অবসরের আগে ছেলের সঙ্গে মাঠে খেলতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা আরও জোরালো হলো রোনালদো জুনিয়রের আন্তর্জাতিক অভিষেকে। গতকাল রাতে তুরস্কের বিপক্ষে ফেডারেশনস কাপে পর্তুগাল অনূর্ধ্ব-16 দলের হয়ে মাঠে নামেন মাত্র 15 বছর বয়সী এই কিশোর ফুটবলার। বদলি হিসেবে কয়েক মিনিট খেললেও এটি তার ক্যারিয়ারের বড় পদক্ষেপ। জুনিয়র বর্তমানে সৌদি আরবের আল নাসর একাডেমিতে খেলছেন।
যেখানে তার বাবা রোনালদো মূল দলে খেলছেন। তুরস্কের চলমান ফেডারেশনস কাপে পর্তুগাল অনূর্ধ্ব 16 দল 3টি ম্যাচ খেলবে। ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষেও নামবে তারা। এর আগে রোনালদো জুনিয়র অনূর্ধ্ব 15 দলে 4 ম্যাচে গোল করিয়েছিলেন। অন্যদিকে 40 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি ক্যারিয়ারের 950তম গোল স্পর্শ করেছেন এবং 2026 বিশ্বকাপে ছেলের সঙ্গে মাঠে নামার স্বপ্ন দেখছেন। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।